আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। মনে আছে আইপ্যাড গোট 2 নামক সেই শর্ট ফিল্মটির কথা, যেখানে দাজ্জাল, সিক্রেট সোসাইটি এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত গভর্নমেন্টের পরিকল্পনা সম্পর্কে সিম্বলিকভাবে এক্সপোজ করেছিল। ক্যানাডিয়ান ওই অ্যানিমেটররা 7 মিনিটের এই অ্যানিমেশন ভিডিওটির একটিমাত্র পর্বই বের করেছিল, কিন্তু পরবর্তীতে এর আনঅফিসিয়াল সিকুয়াল তুরস্কের কিছু গবেষকরা মিলে আইপ্যাড গোট 3 নামে রিলিজ করে। একইভাবে সায়েন্স সিম্বলসের মাধ্যমে ইবলিশের পরিকল্পনাগুলো পৃথিবীর সামনে তুলে ধরতে, যা আমি 2021-এ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমার এই চ্যানেলে ব্যাখ্যা করেছিলাম। তুরস্কের এই কোম্পানি সেইমুর স্টুডিও অবশ্য পরবর্তীতে আরেকটি ভার্সন তৈরি করেছিল আইপ্যাড গোট 5 নামে। তো চলুন দেখে আসি এই পর্বে কি রয়েছে। ভিডিওর একেবারে শুরুতে আমরা ক্রুশ দেখতে পাই, যেখানে ফ্রন্টে আমরা একজনকে ক্রুশবিদ্ধ অবস্থায় দেখতে পাচ্ছি এবং ওপরের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন তার 2টি শিং বেরিয়ে আছে। এখানে আসলে শয়তানের পূজারীদের উপাসনা বাফেমিটকে দেখানো হয়েছে ক্রুশবিদ্ধ অবস্থায়। এরপর ক্যামেরা ঘুরিয়ে ক্রুশের অপর দিকটা দেখানো হয়, যেখানে দাজ্জালকে ঝোলানো এবং তার উপরে লেখা আছে ফালসেস মেসিয়াস স্প্যানিশ ভাষায়, যার অর্থ ফলস মেসিয়াহ বা মিথ্যা মসিহ, যার জন্য ইহুদিরা অপেক্ষা করছে। দাজ্জাল ও ব্যাফেমিটকে একসঙ্গে ক্রুশে ঝোলানোর অর্থ কি? ইলুমিনাতি যে দাজ্জালের সঙ্গে সংযুক্ত বা দাজ্জালের প্রজেক্ট তা বুঝিয়েছে। শয়তানবাদ ধর্মে বাফেমিটকে প্রভু মানা হয়, যা অ্যাকচুয়ালি ফলস গড, দাজ্জালের মতোই। একই সাথে খ্রিস্ট ধর্মকে ভুল দেখানো হয়েছে দাজ্জালকে ক্রুশে ঝুলিয়ে, কারণ যাকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল বলে খ্রিস্টানরা মনে করে তিনি ঈসা ইবনে মারিয়াম ছিলেন না, সে অন্য কেউ ছিল। এরপর আইপ্যাড গোট 5 বোঝাতে 5 পয়েন্টেড স্টার দেখানো হয়েছে, যদিও এটি একটি অকাল্ট সিম্বল। এরপর আমরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখতে পাই, সে নিউক্লিয়ার যুদ্ধ করছে। একটি রেড বাটনে ক্লিক করে নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ছে। তার পেছনে মানুষের অসংখ্য কঙ্কাল পড়ে রয়েছে, যার মাধ্যমে বোঝানো হয়েছে ইতিপূর্বেই পুতিন যুদ্ধ বিগ্রহের মাধ্যমে অসংখ্য মানুষকে হত্যা করেছে। পুতিনের ছোড়া রকেটের ইম্প্যাক্ট যেভাবে বাচ্চার চোখে দেখানো হয়েছে তা দেখে বোঝাই যাচ্ছে এটা নিউক্লিয়ার কোনো ওয়েপেন, হিরোশিমা এবং নাগাসাকিতে যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম। এছাড়া বাচ্চাটির পেছনে মিশরীয় সেই বিখ্যাত পিরামিডগুলো দেখানো হয়েছে, যার একটিতে পুতিনের ছোড়া সেই ক্ষেপণাস্ত্রের একটি অংশ বা যে কোনো আগুনের গোলায় এসে পিরামিডের মাথার অংশটি ভেঙে ফেলছে। এর দ্বারা হয়তো এও বোঝাতে পারে যে সিক্রেট সোসাইটির যে ফোর্স তার বিরুদ্ধে পুতিন লড়ে যাচ্ছে। এই বাচ্চাটির ব্যাপারে যেটা আমরা দেখতে পাচ্ছি, সে একজন ইয়াং ছেলে যে গেমিং নিয়ে ব্যস্ত। এছাড়াও তার মাথার মধ্যে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এসবই ঘুরছে। এগুলো দ্বারা সে নেশাগ্রস্ত, তার আশেপাশে কি ঘটছে সে ব্যাপারে তার খেয়াল নেই। আমাদের জেনারেশনের টিনেজাররা এরকমই, একদিকে রাশিয়া, অন্যদিকে ফিলিস্তিনে যে ঘটনাগুলো ঘটছে এ নিয়ে টিনেজারদের মধ্যে কোনো মাথা ব্যথা নেই, কারণ তারা ব্রেন ওয়াশড সোশ্যাল মিডিয়া দ্বারা। আমরা আরও দেখতে পাই পুতিন যখন এই নিউক্স ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন জায়গা ধ্বংস করছিল, একজন ব্যক্তি পৃথিবীর বাইরে থেকে এসব অবজার্ভ করছিল। ব্যক্তিটির শরীরে ক্রিসেন্ট মুন এবং স্টারের সিম্বল দিয়ে তাকে একজন মুসলিম বোঝানো হয়েছে, যে কিনা টেলিপোর্ট করে তার স্পেস শিপ থেকে পুতিনের কাছে চলে যায় এবং তাকে থামায় নিউক্স ব্যবহার করা থেকে। এরপর স্ক্রিনে রাশিয়ান ভাষায় একটি লেখা চলে আসে, যার ইংরেজি অর্থ হলো ডোন্ট ডু দিস, ইটস ডেভিলস প্ল্যান, মানে এমনটা করো না, এটা শয়তানের পরিকল্পনা। শয়তানের পূজারী অ্যালবার্ট পাইক শয়তানের এরকম পরিকল্পনার ব্যাপারেই বলেছিল। সোভিয়েত রাশিয়াকে ব্যবহার করা হবে পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে।
ব্যক্তিটি এরপর একটি মঞ্চে দাঁড়িয়ে সবাইকে একটি বিষয় বোঝাচ্ছে, কিন্তু সেটি কি? প্রথমে আমরা দেখতে পাই তার আশেপাশের স্ক্রিনে কার্সড ট্রি লেখা, মানে অভিশপ্ত গাছ। অভিশপ্ত গাছ সম্পর্কে কোরআনের 7 নম্বর চ্যাপ্টারে সূরা আরাফে বলা আছে যে নিষিদ্ধ গাছের দিকে আল্লাহ তাআলা আদম ও হাওয়া আলাইহিমুসসালামকে যেতে নিষেধ করেছিলেন। স্ক্রিনে কার্সড ট্রি এর জায়গায় এরপর ইলুমিনাতির পিরামিড উইথ ওয়ান আই ভেসে ওঠে, যার দ্বারা বোঝানো হয়েছে এই ইলুমিনাতি সংস্থাটি সেই অভিশপ্ত গাছের মতো নিষিদ্ধ শয়তানের ধোঁকা। মঞ্চে যেই ছেলেটি এসব বোঝাচ্ছে সে আসলে আমাদের মতোই এক্সপোজার, যারা মানুষদেরকে বুঝিয়ে থাকে ইলুমিনাতি বা শয়তানের চক্রান্ত সম্পর্কে। আপনি তার পেছন সাইডে কিছু পলিটিশিয়ানদের পিকচার দেখতে পাচ্ছেন। এরা আসলে ইলুমিনাতির ব্লাড লাইন ফ্যামিলি, যা একটু পরে আবার দেখানো হবে। এখানে দেখতে পাচ্ছি মানুষগুলোকে ফেরাউনের চেহারা পরিয়ে বসিয়ে রেখেছে। এর কারণ হলো এরা ফেরাউনেরই সেই কালচার বা পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে। যারা ইলুমিনাতির হয়ে কাজ করে তারা ফেরাউন বা মিশরীয় কালচার অনুসরণ করে থাকে। প্রত্যেকের গলায় আলাদা আলাদা করে নাম ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রথম জনেরটা হচ্ছে সোরোস। এটা দিয়ে জর্জ সোরোসকে বোঝানো হয়েছে। এই ব্যক্তিটি হাঙ্গেরিয়ান আমেরিকান একজন বিলিয়নিয়ার বিজনেসম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অরিজিনাল জিউস যারা ছিল, যাদেরকে হিটলার ওয়াইপ আউট করেছিল, নিধন করেছিল, তেমনই একটি সাধারণ জিউইশ ফ্যামিলিতে হাঙ্গারিতে জন্ম হয়েছিল সরোসের। যদিও হিটলারের বাহিনী তাকে তার পরিবারের চতুরতার কারণে হত্যা করতে পারেনি। সেই ব্যক্তিটি প্রথমে লন্ডন, তারপর আমেরিকায় গিয়ে বিজনেস করে একজন বিলিয়নারে পরিণত হন। তার থিওরি হচ্ছে যে টাকা কামানোর জন্য যা করতে হয় সে তাই করবে। তাই তার কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময় সমালোচনা হতে দেখা যায়। সোরোসের বর্তমান নেটওয়ার্থ 8 বিলিয়ন হলেও তার $32 বিলিয়ন ডোনেট করেছে সে তার ফাউন্ডেশনের মাধ্যমে। ফাউন্ডেশনটির নাম হলো ওপেন সোসাইটি ফাউন্ডেশনস, যার একটি শাখা ইউক্রেনে রয়েছে এবং সোরোসের বক্তব্য হলো সে ইউক্রেনকে রাশিয়া থেকে মুক্ত করবে। এখানে প্রশ্ন তৈরি হয়, যেই সোরোসকে নিজের জীবন বাঁচাতে ছোটবেলায় আইডেন্টিফিকেশন গোপন করতে হয়েছিল, আর্লি এজে এত বড় ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছিল, সে নাচিদেরকে সে বড় হয়ে কেন সাপোর্ট করছে? জেলেন্সকি তো সে আশকেনাজি জিউ। রাশিয়া নিজেদের স্টেটে সোরোসের এই ফাউন্ডেশনকে কেন হুমকি মনে করে নিষিদ্ধ করেছে? সোরোসের বলা একটি গল্প, যখন সে ছোট ছিল। সে বলে ছোটবেলায় যখন সে স্কুলে পড়তো তখন নাৎসি বাহিনী জিউসদের বিরুদ্ধে তাকে দিয়ে কাজ করাতো। সোরোসকে দিয়ে একদিন একটি লিস্ট পাঠানো হয়েছিল যাতে জিউইশ লয়ারদের নাম ছিল, যাদেরকে আইডেন্টিফাই করে নির্বাসন করার পরিকল্পনা ছিল নাৎসিদের, যেটা সোরোসের বাবা দেখে নিয়েছিল, যা সোরোসকে পরবর্তীতে তার বাবা বোঝায় যে ওই নোটের মধ্যে আসলে কি রয়েছে। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অরিজিনাল জিউস বা ইহুদিদেরকে, যারা অ্যাকচুয়ালি ইহুদি ছিল, তাদেরকে হত্যা করেছিল নাৎসি বাহিনী এবং জিউইশ কমিউনিটি দখলে নিয়ে কমিউনিটির ফ্রন্ট লাইনে চলে এসেছিল এই আশকেনাজি জিউস। এবং সেই আশকেনাজি জিউইশ কান্ট্রি হলো ইসরায়েল এবং ইউক্রেনের জেলেন্সকি। না হলে দেখুন আমেরিকা কিন্তু ইহুদিদের সবসময়কার বন্ধু, যেমনটা আমরা জানি। তো যে নাৎসিরা ইহুদিদেরকে মেরেছিল, আমেরিকা কেন তাদের সাপোর্ট নিচ্ছে? ইসরায়েলি বা কেন ইউক্রেনের সাপোর্টে? এর কারণ হলো ইসরায়েলে যারা রয়েছে এরা প্রকৃতপক্ষে জিউস নয়, এরা আশকেনাজি জিউস, জায়নিস্ট। সাধারণ যারা ইহুদি তারা কিন্তু আমাদের শত্রু না, বা ফিলিস্তিনেরও শত্রু না। জায়ানিস্টরা মূলত মুসলমানদের শত্রু। না হলে দেখুন যে নাৎসিরা ইহুদিদেরকে মেরেছে, আমেরিকা কিন্তু তাদেরকে বেশি বেশি করে আমেরিকায় ঢুকিয়েছে সিআইএ ইন্টেলিজেন্সের পরামর্শ অনুযায়ী। যেমন ফাদার অফ রকেট সায়েন্স ওয়ার্নহার ভন ব্রাউন, সে একজন নাৎসি জার্মান ছিল। সোরোস কিন্তু সেরকমই, যে ইহুদি পরিবার থেকে এসে আমেরিকা অবস্থান নিয়েছে। কিন্তু জেলেন্সকিকে সাপোর্ট করা সোরোসের সেই বানানো ঘটনাকে প্রশ্নবিদ্ধ করে। যদি সে আসলেই ভিকটিম হতো নাৎসিদের দ্বারা, তাহলে কেন নাৎসিদেরই সাপোর্ট করবে বা সাইড নেবে? এজন্যই খুব সম্ভবত টার্কিশ এই রিসার্চার এখানে সোরোসের নাম দিয়েছে। এর পরের ব্যক্তির গলায় দেখা যাচ্ছে রকেফেলার লেখা। রকেফেলার নিয়ে খুব বেশি একটা কিছু বলার নেই। ইলুমিনাতির আরেকটি ব্লাড লাইন ফ্যামিলি, সেটা আমার আগের ভিডিওগুলোতে আপনারা জেনেছেন। ইউরোপিয়ান জেজুইটরা তাদেরকে আমেরিকায় ঢুকিয়েছিল কিছু মিশন দিয়ে, যেই লোকেরা আমেরিকায় আধিপত্য বিস্তার করে বসে আছে আজকে। এবং জন ডি রকেফেলার এডুকেশন সিস্টেমকে নতুনভাবে রিফর্ম করেছিল, এডুকেশন বোর্ড তৈরি করেছিল, ইলুমিনাতির একটি পার্ট হয়ে পৃথিবীতে শিক্ষিত গোলাম তৈরি করেছে। এরপর রয়েছে রথচাইল্ড ফ্যামিলি, যারা পুরো বিশ্বে ইলুমিনাতির হয়ে ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করে, যারা ইংল্যান্ডকে কিনে নিয়েছিল এবং ব্রিটিশদেরকে দিয়ে আমাদেরকে শাসন করেছিল। এটিও একটি শয়তান পূজারী জায়ানবাদী ফ্যামিলি। এরপর রয়েছে উইন্ডজার ফ্যামিলি,
যে ফ্যামিলিটি ইংল্যান্ডে রাজত্ব করেছে, কিং চার্লস দি থার্ড, রানী এলিজাবেথ, এরা সবাই এই ফ্যামিলিরই সদস্য। রানী এলিজাবেথ, যাকে সরাসরি শয়তান নিয়ন্ত্রণ করত, এই মানুষগুলো ইলুমিনাতি সোসাইটির উচ্চ পদস্থ হায়ার ডিগ্রিতে অবস্থান করত।